আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ম্যাটার বাই সাদিকে। আজকে আমরা কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই অধ্যায়ের ম্যাথগুলা। এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সৃজনশীলের গ নাম্বারের মধ্যে প্রায় এসে থাকে। অনেক সময় আমাদের এমসিকিউর মধ্যেও এই অঙ্কগুলো চলে আসে। সেই জন্য আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক সমাধান করব। সো আমার কাছে এখানে 9টা অঙ্ক আছে। সো আমরা প্রত্যেকটা অঙ্কের স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো সমাধান করব এবং সেই অঙ্কগুলো করার জন্য যে বেসিক তথ্যগুলো জানা লাগবে সেগুলো নিয়েও আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই অধ্যায়ের মধ্যে টোটাল 4টা টপিক আছে যেখান থেকে সৃজনশীল হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলা যেগুলো আমাদের গ নাম্বারে থাকে, আর 2 নাম্বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে 2টা মডেল আছে। একটা হচ্ছে বোর পরমাণু মডেল, একটা রাদারফোর্ড পরমাণু মডেল। এদের মধ্যে পার্থক্য করতে বলে, কোনটা সবচেয়ে কার্যকর সেটা বলে। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের গ কিংবা ঘ এর মধ্যে চলে আসে। এরপরে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। কোনো মৌলর মধ্যে দেখা যায় যে 4s আগে প্রবেশ করছে, 3t পরে প্রবেশ করছে, এই টাইপের কোশ্চেনগুলো চলে আসে। তারপরে আসে আমাদের শক্তিস্তর ইলেকট্রন বিন্যাসগুলো। আমাদের N1 হলে কতটি ইলেকট্রন ধারণ করবে, N2 হলে কতটি ধরবে, 3 হলে 4 হলে, এরকম টাইপের কোশ্চেন আমাদের আসে। এরপরে সর্বশেষ টাইপ হচ্ছে আমাদের আইসোটোপ। কোন আইসোটোপের কারণে আমাদের কী আমরা সুবিধা পাই সেগুলো নিয়ে আমাদের সৃজনশীলের ঘ নাম্বারের মধ্যে চলে আসে। সো আজকে আমরা আমাদের যে ম্যাথ আছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলুন শুরু করা যাক এখন কোশ্চেন সলভিং। প্রথম কোশ্চেনে বলা হয়েছে আর্গনের 40 হচ্ছে আমাদের ভর, 18 হচ্ছে প্রোটন সংখ্যা। তারপরে আমাদের পটাশিয়াম, ক্যালসিয়াম পরস্পর আইসোবার হলে এদের প্রোটন ও নিউট্রন সংখ্যা কত। সো প্রথমে আমাদের আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোমার, আইসো ইলেকট্রনিক এগুলো আমাদের জানতে হবে। সো আমরা আগে সেগুলো জানবো, তারপরে আমরা 1 নম্বর কোশ্চেনটা সমাধান করব। তাহলে আমাদের এই টপিক নিয়ে যত ধরনের এমসিকিউ বা কোশ্চেন আসুক না কেন আমরা সমাধান করতে পারবো। সো এটা হচ্ছে একটা পরমাণুর সংকেত। পরমাণুর সংকেতের মধ্যে এটা যদি কোনো একটা মৌল হয়, এক্স যদি কোনো একটা মৌল হয়, তার যে এই সাইডের নিচে হবে আমাদের পারমাণবিক সংখ্যা। এটা আমাদের হবে পারমাণবিক সংখ্যা এবং উপরে হবে আমাদের ভর সংখ্যা। সো আমাদের বুঝতে হবে যে আমাদের যদি দেওয়া থাকে আর্গন, নিচে আমাদের হবে 18, কারণ আর্গনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 18 আর ভর সংখ্যা হচ্ছে 40। সো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, পরমাণুর সংকেত এটা। এখন আমাদের দেখতে হবে যে ভর সংখ্যা কি। ভর সংখ্যা সমান আমরা বলতে পারি নিউট্রন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা। এবং আমাদের মনে রাখতে হবে যেটাই আমাদের প্রোটন সংখ্যা সেটাই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকা যাবে না। এখন আমরা দেখব আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক। সো আমরা আইসোটোপ সম্পর্কে প্রথমে জানব। আইসোটোপ যখন আমরা শব্দটা দেখব তখন আমরা বুঝবো যে আইসোটোপ বলতে বোঝায় যে প্রোটন সংখ্যা সমান। কোন সংখ্যা? প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ আমাদের যে যৌগ এই আর্গন, এই আর্গনের যে প্রোটন সংখ্যা দেওয়া আছে 18, এটা প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা সমান হবে। এটা হচ্ছে আমাদের আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আর আইসোবার, এই আইসোবার হচ্ছে আমাদের ভর সংখ্যা সমান হবে। ভর সংখ্যা আমাদের সমান হবে, অর্থাৎ আমাদের এই যে ভর সংখ্যা আছে এই ভর সংখ্যা আমাদের সমান হবে কখন? যখন আমাদের আইসোবার থাকবে। এবং আইসোটোন তখন হবে যখন আমাদের নিউট্রন সংখ্যা আমাদের সমান থাকবে। নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, এটা হচ্ছে আমাদের আইসোটোন। আর আইসো ইলেকট্রনিক মানে বুঝতেই পারতেছি আমরা যে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। সো এগুলো আমরা যদি বুঝি তাহলে আমাদের কোশ্চেনগুলো যদি আমাদের আসে আইসোবার, আইসোটোপ, আইসোটোন, আমরা অ্যান্সার করতে পারবো। এখন আমরা 1 নম্বর কোশ্চেনটা সমাধান করব। সো আমাদের 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে তিনটা মৌল আছে, 3টা মৌলের পরস্পরের এরা আইসোবার, অর্থাৎ এদের আইসোবার মানে এদের ভর সংখ্যা সমান। অর্থাৎ আর্গনের 40, পটাশিয়ামের 40, ক্যালসিয়ামের আমাদের 40। কিন্তু আমরা জানি যে পটাশিয়ামের পারমাণবিক ভর
পটাশিয়ামের 19 এবং ক্যালসিয়ামের হচ্ছে 20। এটা আমরা জানি, পারমাণবিক ভর জানি। তাহলে এখন আমাদের বলছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করতে। আমরা জানি ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্গনের প্রোটন সংখ্যা 18। তাহলে আমাদের আর্গনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 18। পটাশিয়ামের আমরা জানি 19, সেটা আমরা 19 লিখব, এবং ক্যালসিয়ামের হচ্ছে 20। এখন আর্গনের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ছোটো হাতের এন। সো নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারবো যে ভর সংখ্যা, আমরা জানি ভর সংখ্যা আমরা যদি এ ধরি তাহলে এ ইকুয়াল পি প্লাস এন। পি হচ্ছে প্রোটন সংখ্যা, এন হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে আমাদের বলছে নিউট্রন সংখ্যা বের করতে, তাহলে নিউট্রন সংখ্যার সমান লিখতে পারবো এ মাইনাস পি। তার মানে ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। 40 থেকে আমরা যদি 18 সংখ্যা বিয়োগ করি বা মাইনাস করি তাহলে আমরা পাবো 22। এবং পটাশিয়ামের 40 থেকে 19 বিয়োগ করলে আমরা পাবো নিউট্রন সংখ্যা সমান পাবো আমরা 21। এবং ক্যালসিয়ামের 40 থেকে আমরা যদি পারমাণবিক ভর 20 বিয়োগ করি তাহলে আমরা পাবো 20। এটা হচ্ছে আমাদের আর্গনের প্রোটন সংখ্যা 18, নিউট্রন সংখ্যা 22, পটাশিয়ামের প্রোটন সংখ্যা 19, নিউট্রন সংখ্যা 21, এবং ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20, নিউট্রন সংখ্যা 20। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কিন্তু আমাদের সমান। সো আমরা আশা করি 1 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছি। এখন 2 নম্বর কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, সো 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এক্স একটা মৌল, সেই মৌলের ভর সংখ্যা 18 কারণ উপরে আছে, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। নিউক্লিয়াসের ভর দেওয়া আছে হলে মৌলটি নির্ণয় করো। এখন নিউক্লিয়াসের ভর, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন সংখ্যা, মানে প্রোটন এবং নিউট্রন থাকে। তো নিউক্লিয়াসের ভর সমান লিখতে পারবো আমরা প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এই জন্য আমাদের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখন বলছে মৌলটা নির্ণয় করতে। কোনো মৌল আমরা কীভাবে নির্ণয় করতে পারবো? আমরা নির্ণয় করতে পারবো যদি আমাদের পারমাণবিক ভর জানা থাকে। আমরা পারমাণবিক ভর জানতে পারলে বলতে পারবো যে মৌলটা সোডিয়াম, কিংবা পারমাণবিক ভর যদি আমাদের 18 হয় আমরা বলতে পারবো 18 মানে আর্গন। আমাদের যদি পারমাণবিক ভর 20 হয় তাহলে আমরা বলতে পারবো ক্যালসিয়াম। তারপরে পারমাণবিক ভর যদি আমাদের 8 হয় আমরা বলতে পারবো অক্সিজেন। তাহলে কোনো মৌল আমরা নির্ণয় করতে পারবো যদি আমাদের পারমাণবিক ভর জানা থাকে। পারমাণবিক ভর মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই জেড অর্থাৎ প্রোটন সংখ্যা নির্ণয় করা, আর আমাদের নিউক্লিয়াসে ভর দেওয়া আছে। এবং আমাদের নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করতে পারবো? আমরা জানি যে 18 হচ্ছে ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। 2 নম্বর কোশ্চেনের মধ্যে আমাদের দেওয়া আছে ভর সংখ্যা 18, নিউট্রন সংখ্যা নাই এবং প্রোটন সংখ্যা জেড। সো আমরা সূত্র জানি নিউক্লিয়াসের ভর সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। সো আমরা বেশি লিখব, আমরা ধরি প্রোটন সংখ্যা হচ্ছে জেড ইনটু আমাদের প্রোটনের পারমাণবিক ভর। প্রোটনের ভর আছে, যেই ভরটা আমরা জানি। সো এটা আমরা ক্যালকুলেটরের মধ্যে দেখতে পারি, আমাদের যাদের ক্যাসিও FX991ES প্লাস আছে এখানে আমাদের প্রোটনের এবং নিউট্রনের ভর দেখা যায়। সো 1 নম্বরের মধ্যে দেওয়া আছে ম্যাস অফ প্রোটন, ম্যাস অফ নিউট্রন, ম্যাস অফ ইলেকট্রন, তিনটারে মান দেওয়া আছে। সো আমরা কি করব, শিফট টিপব, দেন কনস্ট্যান্ট দিয়ে আমরা লিখব 0 1। সো আমাদের এখানে ম্যাস অফ প্রোটন আসছে 1.6726212188 ইন্টু 10⁻27। এটা হচ্ছে কেজি এককে। আর আমরা যদি গ্রাম এককে লিখি তাহলে আমাদের 10⁻24 হবে। আর আমাদের বইয়ে আছে এটা হচ্ছে আপডেটেড মান মনে হয় 1.675 ইন্টু 10⁻24 এই মান দেওয়া আছে। প্লাস প্রোটন সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এরপর নিউট্রন সংখ্যা কী হবে? 18 মাইনাস জেড, কারণ 18 হচ্ছে আমাদের ভর সংখ্যা, আর ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা সমান কী হবে? ভর মাইনাস প্রোটন সংখ্যা ইন্টু 1.67 ইন্টু 10⁻24। এটা হচ্ছে আমাদের গ্রাম এককে।
ইকুয়াল আমাদের মান দেওয়া আছে 0.33011 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ইন্টু 10 টু দি পাওয়ার -22 এটা দেওয়া আছে, -22 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 24। সো আমরা যদি এখানে 24কে 23 করতে পারি এবং এটা 23 করতে পারি, 22কে 23 করতে পারি, তাহলে আমরা কমন নিয়ে 10 টু দি পাওয়ার -23কে আউট করতে পারবো। তখন আমাদের হিসাব করতে সুবিধা হবে, কারণ 10 টু দি -23 অনেক বড় একটা সংখ্যা। সো আমরা লিখবো এখানে, আমরা যদি গুণ দিই তাহলে হচ্ছে z ইন্টু 1.675 হবে, এখানে 675 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 আমরা এখানে 23 যদি দিই, আমরা যদি 23তে কাজ করি, এখন আমার টার্গেট হচ্ছে 23 বানানো, তাহলে আমরা যদি 23 বানাই তাহলে আমাদের এই পয়েন্টটা সামনে চলে যাবে। তাহলে আমরা এই লাইন লিখবো না, আমরা একবার লিখবো z ইন্টু 0.1675 সো আমাদের 10 টু দি পাওয়ার এখন লিখতে পারবো -23 লিখতে পারবো আমরা এখন এটা। এখন আমরা এটাকেও বানাবো, সেমভাবে বানাবো 18 - z ইন্টু 1.67, সো এটা আমরা লিখতে পারবো 0.167 ইন্টু 10 টু দি পাওয়ার -23 করছি। এখন আমাদের এইটাকে, যেটা আমাদের -22 আকারে ছিল নিউক্লিয়াসের ভর, এটাকে 23 করতে হবে। তাহলে আমাদের যদি 23 করি, আমাদের এটা হবে 3.0011 ইন্টু 10 টু দি পাওয়ার -23। এটা হচ্ছে আমাদের 23 করছি, আমরা এককটাকে 23 করলাম, 10 টু দি পাওয়ার -23কে। এখন আমরা যদি গুণ করি তাহলে আমাদের হবে এই জেডটার সাথে গুণ আকারে আছে, আর আমাদের এখানে এটাও গুণ আকারে আছে। তাহলে আমরা কাজ করতে পারবো, আমরা এখানে 10 টু দি পাওয়ার -23 কমন নিতে পারবো। 10 টু দি পাওয়ার -23 আমরা কমন নিলাম। কমন নিলে কি থাকে, জেড ইন্টু এইটা, তো জেড ইন্টু, সো আমরা লিখতে পারবো একবারে যে 0.1675 জেড, এটা আমরা লিখলাম, এখান থেকে এটা লিখলাম, আর এটা আমরা কমন নিছি। নেওয়ার পরে এখন আমরা কি করতে পারবো, যে আমরা যদি এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমাদের কত আসে, আমাদের এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা আমরা এখন গুণ করব। আঠারো ইন্টু 0.167 ইন্টু 10 টু দি পাওয়ার -23। ওকে, সো আমরা 18-র সাথে আমরা 0.167 এটা গুণ করছি, শুধু এইটুকু গুণ করছি আমরা, কারণ আমরা 10 টু দি পাওয়ার -23 যা আছে এই সংখ্যাটাকে আমরা আগেই কমন নিছি। সো আমরা এইটুকুর মধ্যে যখন কমন নিছি তখন আমাদের এই জেড ইন্টু 0.1675 এইখানে লিখছি, আর 10 টু দি পাওয়ার -23 কমন নেওয়া আছে, সো আমাদের সামনে থাকলো। এরপর 18-র সাথে এই সংখ্যাটাকে আমরা গুণ করছি, গুণ করে আমরা এইটুকু পাইছি, দেন জেডের সাথে আমরা এই সংখ্যা গুণ করছি, আর আমাদের 10 টু দি পাওয়ার -23 এই সংখ্যাটা আমরা আগেই কমন নিয়ে রাখছি। ইকুয়াল আমাদের ছিল 3.0011 ইন্টু 10 টু দি পাওয়ার -23। এর মধ্যে আমাদের 10 টু দি পাওয়ার -23 কাটা, 10 টু দি পাওয়ার -23 কাটা, এখন আমাদের এইটুকু অংশ আছে, এখান থেকে আমরা জেড বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আর আমরা এইটুকু লিখছি -0.167 জেড। এখন আমরা এই সংখ্যাগুলোকে এবং জেডগুলোকে একপাশে নিয়ে আসবো, এটা আমরা সমীকরণ সলভ সবাই পারি আশা করি। এরপরে আমাদের এইখানে ছিল 3.0011, সো আমরা লিখব 3.0011 মাইনাস, এটা আমাদের প্লাসটা সাইন্স চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3.006। সো আমাদের এখন এখান থেকে আমরা মাইনাস করব। সো আমরা যদি এটা মাইনাস করি তাহলে আমাদের আসে 0.0005 জেড, এখান থেকে এটা মাইনাস করলে ইকুয়াল, আমরা যদি এইটাকে 3.0011কে 3.006 দ্বারা বিয়োগ করি তাহলে আমাদের আসে 0.0049।
এই সংখ্যাটা আমাদের আসে। এখন আমরা জেডকে এটা দ্বারা ভাগ করব। সো জেড লিখবো, লেখার পরে এই সংখ্যাটা উপরে থাকবে 0.0049 ভাগ 0.0005। এখন আমরা যদি এটা ভাগ করি তাহলে আমাদের মান আসে 0.0049 ভাগ 0.0005, 9.8 আসে। 9.8 এটাকে আমরা প্রায় ধরবো 10 ধরবো, কারণ 9.8 মানে হচ্ছে 10। আর আমরা জানি 10 হচ্ছে আমাদের নিয়ন হচ্ছে আমাদের 10। নিয়নের পারমাণবিক ভর হচ্ছে 10 নিয়ন। আমাদের এই মৌলটা হচ্ছে নিয়ন। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 2 × 10⁻⁵ মোল কার্বন 14, এটা আমাদের ভর সংখ্যা। আমরা সিতে কার্বন বুঝি, এর মধ্যে কতগুলো নিউটন বর্তমান বলতে নিউটন সংখ্যা আছে। সো বর্তমান নিয়ে আমাদের প্যাচ খাওয়া যাবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের ভর সংখ্যা 14 এবং আমরা জানি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 6। তাহলে এখানে আমাদের নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা আমাদের এখানে হবে 8টি। সো আমরা লিখবো এটা যে কার্বনের নিউটন সংখ্যা আমরা নিউটনকে ছোট দ্বারা n হাতে প্রকাশ করি। সো নিউটন সংখ্যা 14 - 6 = 8। সো এটা হচ্ছে আমাদের কার্বন 14 যে আছে, এই 14 কার্বনের নিউটন সংখ্যা। এখন আমরা জানি 1 মোল যে আমাদের কার্বন আছে 14, এটা আমাদের 1 মোল লিখতে পারি। সো 1 মোল C14, এটা কিন্তু আমাদের কার্বন। সো 1 মোল কার্বন পরমাণুতে নিউট্রন সংখ্যা আছে, পরমাণুতে, এটা কিন্তু আমাদের পরমাণু, এটা কিন্তু অণু না। পরমাণুতে নিউট্রন সংখ্যা কয়টা নিউটন আছে? 8টি আছে। এটা কিন্তু আমাদের একটি পরমাণু। তাহলে আমরা লিখব 8 × আমরা জানি কোনো মৌলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কিংবা আয়নের সংখ্যা হবে 6.023 × 10⁻⁻23। সো আমরা এই জিনিসটা জানি, সবাই জানি, 6 অধ্যায়ে আমরা এটা শিখে আসছি। এখন আমাদের বলছে যে 2 × 10⁻⁵ মোল। সো আমরা লিখব 2 × 10⁻⁵ মোল কার্বন পরমাণুতে নিউট্রন সংখ্যা বের করতে বলছে। তো নিউট্রন সংখ্যা দিব। তাহলে আমরা কি করব? আমরা এখন এটা গুণ করব। তাহলে 8 × অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻⁻23। মাইনাস হবে না, একটু ভুল লিখছি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23। মাইনাস হবে না, সরি এটা ভুল হয়েছে লিখতে একটু। এরপরে আমাদের যেই সংখ্যা আমরা গুণ করতেছিলাম সেই সংখ্যাটা আমরা এখানে দিব। সো ইন্টু 2 × 10⁻⁵। সো আমরা যেটা ক্যালকুলেটারের মধ্যে বসাই তাহলে আমাদের মান আসে 9.68 × 10⁻19t। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো প্রথমে আমরা লিখবো যে কার্বনের যে ভর দেওয়া আছে সেই ভর থেকে আমরা নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা বের করার পরে আমরা জানি যে 1 মোলের মধ্যে ততটুকু প্রোটন সংখ্যা আছে, জয়টা আমাদের প্রোটন সংখ্যা বের হবে, সেই প্রোটন সংখ্যাকে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যেটা 6.023 × 10⁻23। দেন আমাদের বলা আছে 2 মোল, অর্থাৎ আমাদের 1 মোলের হিসাব হচ্ছে এটা। আমাদের বলছে 2 মোল, অর্থাৎ 2 × 10⁻⁵ মোল এত পরমাণুতে কত নিউট্রন সংখ্যা আছে। সো আমরা গুণ করলে আমাদের মানটা চলে আসবে। সো আমরা 3 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছি। এখন আমরা 4 নম্বর কোশ্চেনটা সমাধান করব। 4 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর এত হলে একটি পরমাণুর ভর কত? সো 4 নম্বর কোশ্চেন সমাধান করার পূর্বে আমাদের জানতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কীভাবে বের করতে পারবো। সো আপেক্ষিক পারমাণবিক ভর সমান
লবে থাকবে একটি পরমাণুর ভর, অর্থাৎ যেই মৌল বের করব সেই মৌলের একটি পরমাণুর ভর আমাদের জানা থাকা প্রয়োজন, ভাগ কার্বন 12 আইসোটোপ, কার্বনের আইসোটোপ যেটা 12, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ এর ভর আছে, সেই ভর হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। এটা আমাদের ডিভাইড করা লাগবে, ভাগ করা লাগবে, ভাগ করলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। সো আমার 4 নম্বর কোশ্চেনের মধ্যে দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর। এরপরে আমরা এটা তো জানি, আমরা এখন বের করতে বলছে এইটা একটা পরমাণুর ভর বের করতে বলছে, তাহলে আমরা এটা খুব সহজে করতে পারবো। আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 22.9897 সমান, আমাদের এটা বের করতে বলছে। সো আমাদের বের করতে বলছে একটি পরমাণুর ভর। সো আমরা এটি পরমাণুর ভরকে আমরা ধরলাম এক্স ধরতে পারি, এটা ধরলাম এক্স, আমরা সচরাচর এক্সকেই ধরি। সো 1.66 × 10⁻24। এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ এক্সের সাথে গুণ হবে, নিচে এর কিছু নেই মানে নিচে 1 আছে, সো এক্সের সাথে এটা গুণ হবে এবং আমাদের এই হরের সাথে এই লবের গুণ হবে। সো আমাদের এক্স ইকুয়াল হবে 22 × 98977 ইন্টু 1.66 × 10⁻24। অতএব এক্স ইকুয়াল, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে আমাদের মান এটা আসে 3.82 × 10⁻24 গ্রাম। আশা করি আমরা এই অঙ্কটা বুঝছি। এই অঙ্কগুলো সচরাচর আমাদের গ নাম্বারের মধ্যে আসে কিংবা এমসিকিউর মধ্যেও আসে, তবে এমসিকিউর মধ্যে আসলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলার সাধারণত, আর সৃজনশীলের মধ্যে আসলে অনেক সময় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে এবং একটি পরমাণুর ভর বের করতে বলতে পারে। সো আশা করি আমাদের এই টাইপের যদি অঙ্ক এভাবে আসে যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে, একটি পরমাণুর ভর দেওয়া আছে, তাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো। এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা সমাধান করব। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অক্সিজেনের 3টি আইসোটোপ, একটা অক্সিজেন 16, এটা ভর সংখ্যা 17, 18, আইসোটোপ মানে ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান। তাহলে আমাদের কি ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা আমাদের এখানে সমান আছে। অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8। তো তাদের শতকরা পরিমাণ দেওয়া আছে, 3টা শতকরা পরিমাণ দেওয়া আছে। এখন বলছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে। তো আমাদের যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটার আলাদা সূত্র আছে, আর আমাদের যখন শুধুমাত্র আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে সেটার আলাদা সূত্র আছে। সো আমরা 4 নম্বর কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজ ছাড়া যেটা আপেক্ষিক ভর পারমাণবিক ভর বের করতে বলে সেটা আমরা দেখছি। এখন আমাদের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা সেটা পারমাণবিক ভর কীভাবে বের করব সেটা এখন আমরা দেখব। সো এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা সমাধান করব। সো প্রথমে আমাদের সূত্র জানতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর সমান পারমাণবিক ভর ইন্টু শতকরা পরিমাণ ডিভাইডেড 100। এটা করলে আমরা আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা পেয়ে যাব। সো আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়ার জন্য আমাদের পারমাণবিক ভর জানা লাগবে এবং শতকরা পরিমাণ, এটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর। সো আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে, সো আমাদের কোশ্চেন হচ্ছে 5 নাম্বার। সো আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে অক্সিজেন যেটা আমাদের 16 ভর সংখ্যা, তার পার্সেন্টেজ দেওয়া আছে 99.76%, এবং যেটা অক্সিজেন 17 সেটা পার্সেন্টেজ দেওয়া আছে 0.037। দেন আমাদের যেটা 18 অক্সিজেন, তার দেওয়া আছে 0.204%, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বলছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে, তাহলে আমরা লিখব আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা আমরা শর্টে লিখছি আপা ভর। পরীক্ষার মধ্যে আবার আপা লেখার প্রয়োজন নেই, অবশ্যই আপেক্ষিক পারমাণবিক ভর ফুল লিখতে হবে। নিচে হবে আমাদের 100, উপরে হবে আমাদের পারমাণবিক ভর। সো আমরা এখানে লিখব আমাদের কত ছিল, ভর সংখ্যা কত ছিল, আমাদের এখানে 16 ছিল। সো আমরা লিখব এখানে 16 ইন্টু পার্সেন্টেজ, ওইটার পার্সেন্টেজ 99.76 প্লাস, আর আমরা লিখব এই 17 ইন্টু এইটা 18 ইন্টু এইটা। সো আমরা এখানে লিখব 17 ইন্টু 0.037, এরপর লিখব, জায়গা নেই যেহেতু উপরে লিখি 0.037
আমরা 18 গুণন 0.204 লিখব। লেখার পর আমরা যদি ক্যালকুলেশন করি, এর সঙ্গে আমরা যদি যোগ করি, যোগ করার পরে ভাগ করি, 100 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসবে 15। এটা এইটুক তিনটার হিসাব করা লাগবে। সো হিসাব করলে আমাদের মান আসবে হচ্ছে 16 আপেক্ষিক পারমাণবিক ভর 16। আর আমরা জানি অক্সিজেনের আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর 16, যেটা আমাদের পর্দা সারণীর মধ্যে দেওয়া আছে, যে অক্সিজেনের ভর হচ্ছে 8 এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। সো 16 কীভাবে হলো সেটা আমরা বুঝতে পারছি, যে আমাদের এই 16-র সাথে এই সংখ্যা গুণ দেওয়া লাগবে, এই 17-র সাথে এই সংখ্যা গুণ দেওয়া লাগবে, 18-র সাথে এই সংখ্যা গুণ দেওয়া লাগবে। গুণ করার পর আমরা যোগ করব, তিনটাকে যোগ করব এবং ভাগ করব হচ্ছে 100 দিয়ে। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব পার্সেন্টেজ দেওয়া থাকলে। অনেক সময় আমাদের 16% দেওয়া আছে কিন্তু বাকিদের দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের সমাধান করতে হবে। এখন আমরা পরের কোশ্চেনের মধ্যে ওরকম টাইপের কোশ্চেন দেখব, আর এগুলো পরীক্ষার মধ্যে গ নাম্বারে বা ঘ নাম্বারে আসতে পারে, সেজন্য এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক। 6 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে ক্লোরিনের দুইটি আইসোটোপ হলো 35, 37 এবং প্রোটন সংখ্যা সমান, যেহেতু আইসোটোপ। বলছে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, এখন আমাদের বলছে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এর আগে আমাদের পার্সেন্টেজ দেওয়া ছিল, আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে। এবার আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে বলছে। সো আমরা ধরবো প্রথমটা, যেটা ক্লোরিন 35 যেটা, এবং যেটা 17, ঠিক আছে। এর হচ্ছে শতকরা পরিমাণ হচ্ছে ধরলাম X%, আমরা এটা ধরলাম হচ্ছে X%, এটা হচ্ছে X%। আর আমাদের যেটা 37 Cl17, এটা আমরা ধরলাম 100 - X, কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে এই পার্সেন্টেজের সাম হবে হচ্ছে 100, যোগ করলে আমাদের 100 হবে। তাহলে আমাদের যদি দুইটা আইসোটোপ থাকে, তাহলে আমাদের একটা যদি X হয়, আরেকটা হবে ওই 100 থেকে X বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে এই 2 নাম্বারটা, আর প্রথমটা হবে X। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন আমাদের বলছে যে আপেক্ষিক পারমাণবিক দেওয়া আছে, তো আমরা সূত্র জানি আপেক্ষিক পারমাণবিক ভর, আর সেটা দেওয়া আছে 35.5 ইকুয়াল। এখন আমরা কি করব, এই 35-এর সাথে আমরা x গুণ করব, 35 × x, তারপর আমরা কি করব, প্লাস চিহ্ন দিব, তারপর 37 ইন্টু এইটা। সো আমরা 37 × 100 - x দিব, ডিভাইড হচ্ছে আমাদের 100। সেটা আমরা এখানে বুঝতে পারতেছি। এরপরে আমরা এখন একটা ক্যালকুলেশন করব। আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এটা কী আসতেছে সেটা আমরা দেখব। সো এখন আমরা ক্যালকুলেশন করব। সো আমাদের এই আর গুণ করতে হবে, এটার সাথে আমরা যদি 100 গুণ করি, তাহলে আমাদের আসবে কত, আমাদের আসবে হচ্ছে এটার সাথে 35.5-এর সাথে 100 গুণ করব, তো আমাদের আসবে 3550। সো আশা করি আমরা গুণ করতে পারি। এরপরে 35-এর সাথে x গুণ আছে, তাহলে আমরা লিখব 35x। এখন 37-এর সাথে যদি আমরা 100 গুণ করি, তাহলে আমাদের হবে 3700 মাইনাস 37x। তাহলে আমরা এখন হিসাব করব, 35x থেকে 2x বাদ দিলে কত হবে, -2x ইকুয়াল এটার সাথে এখন এটা বিয়োগ করা লাগবে। তাহলে 3550 মাইনাস 3700 সমান আমাদের আসতেছে 150, তবে ঋণাত্মক 150 -2x, তো মাইনাস মাইনাস আউট, 2x ইকুয়াল 150, অতএব x ইকুয়াল আমাদের আসে 75%। তাহলে x আমাদের কত আসছে, 75%। সো x হচ্ছে আমাদের কত, 75%। এখন আমরা কি করব, এখন আমরা বের করব হচ্ছে অপরটা। সো অপরটা কী হবে, তাহলে অপরটা হবে মানে আমাদের যেটা Cl35, সেটা হবে আমাদের 75%। নিচে হবে আমাদের ভর সংখ্যা 17, প্রোটন সংখ্যা, তাই আমাদের ক্লোরিন যেটা আমাদের 37, সেটা হবে 100 - 25, 100 - 75 সমান 25%। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা এই 6 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছি। এখন আমরা 7 নম্বর কোশ্চেনটা সমাধান করব। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে এমন একটা টপিক, যে টপিকটা আমাদের শুধুমাত্র যে 3 অধ্যায় লাগবে এমন না, এটা আমাদের 6 অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউর মধ্যে এই প্রশ্নগুলো প্রায় আসে, যে আণবিক ভর নির্ণয় করতে বলছে। তবে এই প্রশ্নটা আমাদের এমসিকিউর মধ্যে বেশি আসে ফিটকিরির আণবিক ভর নির্ণয় করতে। সো আমরা ফিটকিরির সংকেতে যাই না, ফিটকিরির যে সংকেত আছে সেটা আমরা অনেকেই
জানি না, তাহলে আমাদের প্রথমে ফিটকিরির সংকেত জানতে হবে। ফিটকিরির সংকেত হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট 24 অণু পানি। তাহলে আমরা লিখব পটাশিয়াম সালফেট K2SO4 ইন্টু অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, সালফেটের 2 আর অ্যালুমিনিয়ামের হচ্ছে কত 3, তাহলে SO4 3 ইন্টু আমাদের 24 অণু পানি দেওয়া আছে, সেটা আমাদের এখানে দেওয়া আছে। এখন আমাদের এটার কি বের করতে বলছে, আণবিক ভর বের করতে বলছে। আমাদের পটাশিয়ামের পারমাণবিক ভর জানতে হবে, সালফার জানতে হবে, অক্সিজেন জানতে হবে, অ্যালুমিনিয়ামের জানতে হবে। তাহলে আমরা টোটালটার আণবিক ভর বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39, সালফারের হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে আমাদের 16, অক্সিজেনের 16 আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 27। আমরা এটা সবাই জানি। আমরা প্রথমে কি করব, আণবিক ভর সমান আমরা হচ্ছে এই যে পটাশিয়ামের কত, পটাশিয়াম হচ্ছে 39, আমরা লিখব 39 ইন্টু 2, 39 ইন্টু 2 প্লাস আমাদের সালফার কয়টা আছে, একটা আছে, আর সালফারের ভর কত 32 প্লাস অক্সিজেন কটা আছে, 4টা আছে, অক্সিজেন হচ্ছে কত 16, তাহলে 16 ইন্টু 4 প্লাস অ্যালুমিনিয়াম কত 27 ইন্টু 2টা আছে প্লাস। এখন সালফার কিন্তু 3টা এখানে আছে, অক্সিজেন আছে কটা 3 4 12টা আছে। আমরা যদি একটা হিসাব করে করি তাহলে আমাদের এটা ভুল হবে। তাহলে আমাদের সালফারের কত 32 ইন্টু 3 প্লাস 16 ইন্টু 12, এটুকু আমরা হিসাব করলাম। এখন আমাদের 24 অণু পানি আছে। আমরা জানি যে পানির হচ্ছে আণবিক ভর হচ্ছে 18, তাহলে 18-র সাথে আমাদের কী করা লাগবে, যোগ 18 ইন্টু 24, তাহলে আমরা টোটাল ফিটকিরির আণবিক ভর বের করতে পারবো। এখন আমরা জাস্ট ক্যালকুলেটারের মধ্যে মানটা বসাবো। সো আমরা ক্যালকুলেটার মান বসাই, 39 ইন্টু 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 প্লাস 27 ইন্টু 2 প্লাস 32 ইন্টু 3 প্লাস 16 ইন্টু 12 প্লাস 18 ইন্টু 24 ইকুয়াল আমাদের আসলো 948। এই 948 হচ্ছে আমাদের ফিটকিরির আণবিক ভর 948। সো আশা করি আমাদের যদি এরপরে কোনো মৌল, কোনো যৌগের আমাদের আণবিক ভর বের করতে বলে আমরা বের করতে পারবো। এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা সমাধান করব। 8 নম্বর কোশ্চেনের মধ্যে বলা আছে যে এটা একটা কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। প্রথম কক্ষপথকে আমরা কে বলি, দ্বিতীয় কক্ষপথকে আমরা এল বলি, তৃতীয় কক্ষপথকে আমরা এম বলি এবং চতুর্থ কক্ষপথকে আমরা এন বলছি। সো এখন আমাদের বলা আছে যে এন শেলে আবর্তনশীল কৌণিক ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। সো আমরা সূত্র জানি mvr ইকুয়াল nh/2π, সেই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করব। এই প্রশ্ন আমাদের সৃজনশীলে গ নাম্বারের মধ্যে প্রায়ই আসে, সেজন্য এই প্রশ্ন আমাদের ভালো মতো বুঝতে হবে। সো আমাদের সূত্র, কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr ইকুয়াল nh/2π। সো এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, আর ভি হচ্ছে ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরে, ইলেকট্রন আমাদের যেই কক্ষপথে ঘুরে সেই কক্ষপথে বেগ, ইলেকট্রনের বেগ হচ্ছে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ হচ্ছে ভি। আর বলতে আমরা বুঝি যে কক্ষপথে ইলেকট্রন ঘুরে তার ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর এন হচ্ছে আমাদের যেই কক্ষপথের আমরা হিসাব করব সেই কক্ষপথ, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমাদের এই মানটা মুখস্থ থাকা লাগবে, 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, আর মানটা হচ্ছে 6.626 × 10⁻34, এটা আমাদের একবার মুখস্থ থাকা লাগবে। সো আমাদের এই কোশ্চেনের মধ্যে এনের মান কত 4, কারণ চতুর্থ কক্ষপথ এন, আর আমাদের বলছে 4 নাম্বার শেল অর্থাৎ এন শেলে আবর্তনশীল ইলেকট্রনের বেগের মান মানে কৌণিক ভরবেগের মান। তাহলে আমরা এন ইকুয়াল এখানে 4, প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা জানি। তাহলে আমাদের mvr ইকুয়াল এনের মান 4, প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 × 10⁻34 ডিভাইডেড হচ্ছে 2 × পাই এর মান 3.1416 ইকুয়াল আমরা পাবো হচ্ছে, ক্যালকুলেশন করলে হিসাব করলে পাবো 4.218 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড।
মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি। সো আমাদের কৌণিক ভরবেগ বললে আমরা এভাবে বের করব। অনেক সময় আমাদের ভি বের করতে বলতে পারে, তখন আমরা আর গ্রহণ করে এই ভি এর মানে এম আরকে আমরা নিচে পাঠাবো, তারপর হিসাব করব। আমরা যদি আর বের করতে বলে তাহলে আমরা এম ভিকে সাইড চেঞ্জ করব। সো আমাদের যদি বলে কৌণিক ভরবেগ, তাহলে আমরা সূত্র লিখব এম ভি আর ইকুয়াল NH/2π। সো আশা করি আমরা এই কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারছি। এখন আমাদের সর্বশেষ যে কোশ্চেন সেটা আমরা সলভ করব। সর্বশেষ কোশ্চেনের মধ্যে বলা আছে যে এ নিচে 4 দেওয়া আছে, এটা আমরা বুঝতেছি এটা হচ্ছে প্রোটন সংখ্যা, আমাদের প্রোটন সংখ্যা। একটি পদার্থের আণবিক সংকেত, এটা একটা সংকেত, এটা আমাদের আণবিক সংকেত যার একটি অণুর ভর হচ্ছে এত। এখন বলছে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে। সো আমরা এখানে বুঝছি যে A4 নিচে আছে, তার মানে এখানে 4টা ওই পরমাণু আছে। তাহলে আমরা জানি যে একটি ওই D4 A4 হোক আর G4 হোক, মানে N3 হোক, যে কোনো হোক, সেক্ষেত্রে আমরা লিখব যে এই A4 মৌলটির একটি পরমাণু একটি অণুর ভর দেওয়া আছে কত, অণুর ভর সমান হচ্ছে দেওয়া আছে 2.06 × 10⁻25 এটা দেওয়া আছে আমাদের। এখন এটা কিন্তু একটা অণুর ভর। আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র জানি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর ভাগ 1.66 × 10⁻24। এখানে দেওয়া আছে অণু, আমাদের লাগবে একটি পরমাণুর ভর। তাহলে আমরা কী করবো, যেহেতু 4টা আছে তাহলে আমরা লিখব একটি পরমাণুর ভর। এটা আমরা 6 অধ্যায়ে দেখে আসছি যে অণু দেওয়া থাকলে আমরা যদি পরমাণুর ভর বের করতে বলে তাহলে জয়টি অণু আছে তয়টি দ্বারা ভাগ করব। তাহলে আমরা এটাকে 4 দ্বারা ভাগ করব, এই সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 5.15 × 10⁻26 কেজি। এটা কিন্তু আমাদের কেজি এককে আছে, আর আমাদের যে একটি পরমাণুর ভর সূত্রে সেটা আমাদের গ্রাম এককে। তাহলে আমাদের এটাকে গ্রাম এককে নেওয়া লাগবে। তাহলে গ্রাম এককে নিলে এটা কী হবে, 5.15 × 10⁻23। এটা আমাদের গ্রামে এককে হয়ে গেছে। এখন আমরা সূত্র জানি, আমাদের সূত্র হচ্ছে এই A4 মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে নিচে হচ্ছে 1.66 × 10⁻24, আর উপরে হবে এই একটি পরমাণুর ভর 5.15 × 10⁻23। এটা ক্যালকুলেটর আমরা যদি বসাই তাহলে আমাদের আসতেছে 31.02। এটা হচ্ছে আমাদের এই A4 মৌলটির, অর্থাৎ এই A4 মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর। তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। নেক্সট ক্লাসে আমরা এর পরের কোনো একটি অধ্যায় পড়ব। তো সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত থাকার জন্য। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।